নমস্কার, আপনারা দেখছেন WBSLST জিওগ্রাফি। আমি নিয়ে এসেছি 10,000 MCQ এর মেগা সিরিজ। আর আমরা লাস্ট কোন ক্লাস করেছি? গ্লোবাল ওয়ার্মিং থেকে ক্লাস করেছি। তো আজকে হবে গ্লোবাল ওয়ার্মিং এর শেষ পার্ট, অর্থাৎ আজকে আমরা টোটাল গ্লোবাল ওয়ার্মিং থেকে 100টি MCQ কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? তো আজকে শুরু হবে 191 থেকে। তাহলে চলুন প্রথম প্রশ্ন আজকের দেখি। তো আজকে প্রশ্ন থাকবে ম্যাচিং রিলেটেড। ঠিক আছে? তো প্রথম ম্যাচিং আমরা দেখে নিই কি বলছে, যে ম্যাচ দ্য ফলোইং, অর্থাৎ ম্যাচিং করতে হবে কিসের সাথে? গ্রিন হাউস গ্যাসের সাথে তার প্রধান উৎসের ম্যাচিং করতে হবে। প্রশ্নে দেখুন 4টি গ্রিন হাউস গ্যাসের লিস্ট রয়েছে এবং লিস্ট 2তে রয়েছে তার উৎস। এখান থেকেই আমরা কিন্তু উৎসগুলোকে ম্যাচিং করব। তো প্রশ্নে দেখুন যে লিস্ট 1-এ দেওয়া রয়েছে গ্রিন হাউস গ্যাস এবং লিস্ট 2-তে দেওয়া রয়েছে তাদের উৎস। তো প্রথম এতে রয়েছে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2। এর প্রধান উৎস কোনটি হবে? তো এখানে 1 নম্বরে রয়েছে প্যাডি, ঠিক আছে, 2 নম্বরে নাইট্রোজেন ফার্টিলাইজার, 3 নম্বরে রয়েছে ফসিল ফুয়েল কম্বাসন, 4 নম্বরে রয়েছে রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার। তাহলে কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস কি? আমরা ডিরেক্ট আনসারে চলে যাই। কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস হবে 3 নম্বর, ঠিক আছে, ফসিল ফুয়েল কম্বাসন। কেন, কিভাবে? আমরা জানি কার্বন ডাই অক্সাইডের সব থেকে গুরুত্বপূর্ণ উৎস হলো হিউম্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ মানুষের কার্যকলাপ। এবার হিউম্যান অ্যাক্টিভিটির ফলে কি কি ধরনের উৎস রয়েছে কার্বন ডাই অক্সাইডের, সেগুলো আমরা দেখব। যেমন কোল, পেট্রোলিয়াম, ঠিক আছে, ন্যাচারাল গ্যাস। এই সমস্ত কম্বাসন যখন হয় তখন CO2 বায়ুমণ্ডলে মিশে যায়। তাহলে CO2 যখন বায়ুমণ্ডলে মিশছে, তার মানে এই কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাসের কম্বাসন অর্থাৎ ফসিল ফুয়েল কম্বাসনই হচ্ছে CO2-র প্রধান উৎস, তাই তো? নেক্সট দেওয়া রয়েছে বিতে CH4 অর্থাৎ মিথেন। মিথেনের কোনটি হবে? মিথেন, আমরা জানি মিথেন কোথা থেকে হয়? ধান ক্ষেত থেকে হয়। ধান ক্ষেত থেকে। কেন ধান ক্ষেত থেকে হয়? কারণ ধান ক্ষেতে কি হয়? ধান ক্ষেতে কিন্তু জলমগ্ন অবস্থায় থাকে, জলমগ্ন অবস্থায় দীর্ঘদিন সময় ধরে থাকে এবং এই জলমগ্ন অবস্থায় থাকায় সেই জলের নিচে অক্সিজেনের পরিমাণটা কিন্তু কমে যায়। অক্সিজেনের পরিমাণ কম থাকায় কিছু ধরনের মাইক্রো অর্গানিজম, কি মাইক্রো অর্গানিজম? অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম কিন্তু কি করে? জৈব পদার্থকে ভাঙে এবং এই অ্যানারোবিক মাইক্রো অর্গানিজম জৈব পদার্থকে ভেঙে কি তৈরি করে? CH4 তৈরি করে। তাই এখানে CH4 এর অর্থাৎ মিথেনের প্রধান উৎস হয়ে যাবে প্যাডি ফিল্ড। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে শুধুমাত্র প্যাডি ফিল্ড থেকেই কিন্তু মিথেন নির্গত হয় না। বিভিন্ন ধরনের লাইভ স্টক, ঠিক আছে, আর ল্যান্ডফিল, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের যে অয়েল এবং গ্যাস সিস্টেম রয়েছে সেখান থেকেও মিথেন নির্গত হয়। তাহলে সি নম্বরে রয়েছে কি? নাইট্রাস অক্সাইড। তাহলে এই নাইট্রাস অক্সাইড কোথা থেকে পাওয়া যায় সেটা জানতে হবে। তো নাইট্রাস অক্সাইড এখানে অপশন হয়ে যাবে 2, অর্থাৎ নাইট্রোজেন ফার্টিলাইজার। তো এই নাইট্রোজেন ফার্টিলাইজার কোথায় ইউজ করা হয়? মাটিতে ইউজ করা হয়, তাই তো? মাটিতে ইউজ করা হয়। তো মাটিতে দেওয়ার পর এখানে কিছু মাইক্রোবাল প্রসেসের মাধ্যমে নাইট্রোজেন বা নাইট্রাস অক্সাইড উৎপন্ন হতে পারে। তার মানে নাইট্রোজেন ফার্টিলাইজার মাটিতে মিশে গিয়ে মাইক্রোবাল প্রসেসের থ্রু নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়, তাই তো? তাহলে এখানে ডিরেক্টলি নাইট্রোজেন ফার্টিলাইজারই হবে। তাহলে নেক্সট কি রয়েছে? HFCs অর্থাৎ হাইড্রোফ্লোরোকার্বনস। হাইড্রোফ্লোরোকার্বনস কি হিসেবে ব্যবহৃত হয়? বিভিন্ন রেফ্রিজারেশনে অর্থাৎ শীতলীকরণ যন্ত্রে ব্যবহৃত হয়, যেমন এসি,
ঠিক আছে, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে 4। তো এবার এই অপশনস গুলো কোথায় মিল রয়েছে সেটা আমাদের দেখতে হবে, তাই তো। তার মানে CO2, তার মানে এ হচ্ছে 3, এ হচ্ছে 3, CH4 হচ্ছে 1, মানে বি হচ্ছে 1, এবং N2O হচ্ছে কত, 2, এবং ডি একটা ডি। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নেও রয়েছে ম্যাচিং। তাহলে এই পরবর্তী প্রশ্নের ম্যাচিংটা কি রিলেটেড, যে কনভেনশন এবং তার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তো এখানে কি কি কনভেনশন রয়েছে, ইউএনএফসিসি রয়েছে, কিয়োটো প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, প্যারিস এগ্রিমেন্ট রয়েছে। তাহলে প্রথমেই আমরা দেখে নিই ইউএনএফসিসির। আচ্ছা, ইউএনএফসিসির ফুল ফর্ম কি আপনারা জানাবেন কমেন্টে। ইউএনএফসিসি, যেটাকে আমি লিখেই দিই, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন কি, অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। তো এটি ক্লাইমেট, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে এই ইউএনএফসিসি ক্লাইমেট চেঞ্জের মোকাবিলার জন্য একটি আন্তর্জাতিক, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তো এটি কি করে, এটি কিন্তু কিয়োটো প্রটোকল বলুন বা প্যারিস এগ্রিমেন্টের ট্রিটি ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, এর আন্ডারে সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তাহলে মূল কি, একটা যদি আমরা ছাতা বলি, ইউএনএফসিসি হচ্ছে একটা ছাতা, একটা ফ্রেমওয়ার্ক, মূল ফ্রেমওয়ার্ক, তার আন্ডারে সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তার আন্ডারে সমস্ত কিছু রয়েছে। তাহলে এখানে কি কি অপশন রয়েছে, ওজোন প্রোটেকশন, এতে রয়েছে ওজোন প্রোটেকশন, বিতে রয়েছে ক্লাইমেট ফ্রেমওয়ার্ক, তিনে রয়েছে বাইন্ডিং এমিশন রিডাকশন, আর 4 নম্বরে রয়েছে এনডিসি বেসড ক্লাইমেট অ্যাকশন। তাহলে এই যে বললাম ক্লাইমেট রিলেটেড, তাহলে ইউএনএফসিসি কিন্তু 2 নম্বর হয়ে যাবে, অর্থাৎ ক্লাইমেট ফ্রেমওয়ার্ক কনভেনশন, এটি হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, নেক্সট রয়েছে কিয়োটো প্রটোকল। কিয়োটো প্রটোকল কত সালে হয়েছে, 1997 সালে এটি গৃহীত হয়েছে। ঠিক আছে, এবার এই যে কিয়োটো প্রটোকল, সেখানে কি বলা হয়েছিল, গ্রিন হাউস গ্যাস এমিশনের কথা বলা হয়েছে, গ্রিন হাউস গ্যাস নির্গমন কম করার কথা বলা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন ডেভেলপড কান্ট্রি বা যেখানে ইন্ডাস্ট্রি বেশি রয়েছে, সেইখানে কিন্তু এই গ্রিন হাউস এমিশনের জন্য গুরুত্বপূর্ণ কমিটমেন্ট বা কমানোর উদ্দেশ্যে অনেক কিছু প্রোটোকলস ছিল। ঠিক আছে, প্রত্যেকটা দেশের জন্য নয়, কিছু ডেভেলপড বা যেখানে ইন্ডাস্ট্রি বেশি রয়েছে সেই সমস্ত দেশের জন্য। তাহলে কিয়োটো প্রটোকল, এখানে কি হবে, বাইন্ডিং এমিশন রিডাকশন, তাহলে কিয়োটো প্রটোকল হয়ে যাবে 3 নম্বর। ঠিক আছে, 4 নম্বর কি, 4 নম্বরে বলছে মন্ট্রিল প্রটোকল। তো মন্ট্রিল প্রটোকল কিসের, এর উদ্দেশ্য কি, এর উদ্দেশ্যই হচ্ছে কিন্তু ওজোন ডিপ্লেশন কে প্রোটেকশন করা বা ওজোনকে প্রোটেকশন করা। ঠিক আছে, এই ওজোনকে প্রোটেকশন কিভাবে করবে, যে ওডিএস, ঠিক আছে, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স যেগুলো রয়েছে সেইগুলোকে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে কমানো, যেমন সিএফসি। ঠিক আছে, কারণ সিএফসি থেকে নির্গত ক্লোরিন ওজোনকে অনেক বেশি ধ্বংস করে দেয়। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। এবং তাহলে কি হবে, লাস্ট যেটি রয়েছে প্যারিস এগ্রিমেন্ট, সেটা কি হয়ে যাবে, সেটা পুরোপুরি হয়ে যাবে কি ডি, এনডিসি বেসড ক্লাইমেট অ্যাকশন। তাই তো, প্যারিস এগ্রিমেন্টে কি বলেছে, প্রত্যেকটা দেশের একটা নিজস্ব কি থাকবে, প্ল্যান থাকবে, কিছু অ্যাকশন প্ল্যান থাকবে যেটা ক্লাইমেট রিলেটেড, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা দেশ তার নিজস্ব মিটিগেশন থাকবে, নিজস্ব অ্যাডাপ্টেশন থাকবে, এটাকেই বলা হচ্ছে এনডিসি। তো প্যারিস এগ্রিমেন্টে কিন্তু এনডিসি বেসড ক্লাইমেট অ্যাকশন হয়ে যাবে। তাহলে এখানে সঠিক আনসার কোনটা হবে, ইউএনএফসি কি হচ্ছে, এফসিসি 2 নম্বর হচ্ছে A2,
ঠিক আছে, এখানে এ আর সি এর মধ্যে রয়েছে। কিয়োটো প্রোটোকলে কি হচ্ছে 3 নম্বর B3, তাহলে এটা B4 রয়েছে, তাহলে সঠিক আনসার তো এটাই হওয়া উচিত, কারণ মন্ট্রিল প্রোটোকল এ, তো এ এবং ডি তো ডি, তাহলে সঠিক আনসার হবে অপশন এ। ঠিক আছে, সঠিক আনসার হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে একটা সিরিজ দিয়েছে, যে সিরিজে কি রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল বৃদ্ধির সঠিক ক্রম কি। এবার গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কি আমরা জানি, এখানে আর বলছি না, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, এবার এখানে কি বলছে, বৃদ্ধির সঠিক ক্রম সাজাতে বলেছে, কম থেকে বেশি। ঠিক আছে, কম থেকে বেশি সাজাতে হবে এখানে। তো জিডাব্লিউপি সাধারণত কাকে দেখে পরিমাপ করে, সিও টু কে এক হিসেবে পরিমাপ করে, তাহলে সবার আগে কি হবে, CO2 হবে। তাহলে আমরা এখানেই দেখে নিচ্ছি যে অপশন সি একবারেই হবে না, একে আমরা এলিমিনেট করে দিচ্ছি, এ বি ডি এর মধ্যে যে কোনো একটি হবে। ঠিক আছে, তো তাহলে এরপর কোথাও রয়েছে, হয় CH4 হবে অর্থাৎ মিথেন হবে, বা নাইট্রাস অক্সাইড, এই দুটোর মধ্যে যে কোনো একটি হবে, কারণ ডিতেও রয়েছে মিথেন, CH4 রয়েছে। তো CH4 আমরা জানি, CH4 এ কত বেশি রয়েছে, CH4 এ কত বছর রয়েছে আপনারা জানাবেন। ঠিক আছে, CH4 হয়ে যাবে নাইট্রাস অক্সাইডের থেকে কিন্তু কম তাপ সাহায্য করে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কিন্তু নাইট্রাস অক্সাইডের থেকে CH4 কম, নাইট্রাস অক্সাইড হচ্ছে সব থেকে বেশি। এই ধরনের একটি ডিটেল কোশ্চেন কিন্তু আমরা কোনো এক ভিডিও ক্লাসে করেছি। ঠিক আছে, তাহলে এখানে নাইট্রাস অক্সাইড হবে তার পরবর্তী স্টেপ। ঠিক আছে, এবং SF6, ঠিক আছে, SF6 এর ফুল ফর্ম কি, সালফার হেক্সাফ্লোরাইড। আর এই সালফার হেক্সাফ্লোরাইডই হচ্ছে সব থেকে বেশি, যার GWP, তাই তো, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে এ। ক্লিয়ার, চলুন নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে ম্যাচিং দিয়েছে কি, ক্লাইমেট টার্ম এবং তার অর্থ। এখানে চারটি জিনিস দিয়েছে, একটি হচ্ছে মিটিগেশন, অ্যাডাপ্টেশন, নেট জিরো এবং হচ্ছে রেজিলেন্স। তাহলে এই চারটে অপশনের মানে লিস্ট চারটির মধ্যে এই সেকেন্ড লিস্টে কি কি রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো। ঠিক আছে, তো জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ায় কে, পরে আমরা আলোচনা করছি। 2 নম্বরে রয়েছে কার্বন নিরপেক্ষতা অর্জন, 3 নম্বর রয়েছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, 4 নম্বর হচ্ছে ক্ষতি থেকে পুনরুদ্ধার। ঠিক আছে, ক্ষতি থেকে পুনরুদ্ধার। তো মিটিগেশন কথার অর্থই কি, কমানো, কারণ কমানো, কারণ কমানো। ঠিক আছে, তাহলে ক্লাইমেট চেঞ্জের মূল কারণ কি, ক্লাইমেট চেঞ্জের মূল কারণই হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন। তাহলে গ্রিন হাউস গ্যাস এমিশনকে কমানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, যেখানে আমরা কোলকে ব্যবহার করছি, সেই কোলের পরিবর্তে আমরা সোলার প্যানেল বা সোলার জিনিসটাকে, সোলার এনার্জিকে আমরা কাজে লাগাবো কোল এনার্জির পরিবর্তে, তবে কি হবে, কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাস কম এমিশন হবে। ঠিক আছে, পেট্রোল কার ইউজ করার পরিবর্তে আমরা ইলেকট্রিক যে যন্ত্রপাতি রয়েছে বা ইলেকট্রিক যানবাহন রয়েছে সেইগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কি, মানে এখানে হয়ে যাবে কার্বন নির্গমন কমানো, মিটিগেশনের তাহলে কি হবে, 3 নম্বর হয়ে যাবে কার্বন, মানে সরি, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো। ঠিক আছে, এবার অপশন বি তে রয়েছে কি, অপশন বি তে রয়েছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে কি, কোনো কিছুর সাথে আমরা মানিয়ে নেওয়াকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন। ঠিক আছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ যদি পুরোপুরি করে বন্ধ করা সম্ভব না হয়, তার ফলে যে সমস্ত প্রভাবগুলো পড়ে থাকবে, সেই প্রভাবের সঙ্গে আমরা মানিয়ে চলবো। যেমন কি কি হতে পারে, যেমন আমরা বলেছিলাম যে আর্লি ওয়ার্নিং সিস্টেম। ঠিক আছে, এছাড়া কি বলেছিলাম, যে ফ্লাড, বন্যা যদিও বা হয় তো ফ্লাড রেসিস্ট্যান্ট
হাউস তৈরি করা, ঠিক আছে, যাতে বন্যা এলেও বাড়িঘর ভেঙে না যায়, ফ্লাড রেসিস্ট্যান্ট ক্রপ বা বন্যা এলেও যাতে কৃষিকাজ একদম নষ্ট না হয়ে যায় সেই ধরনের কৃষিকাজ করতে হবে। ডট রেসিস্ট্যান্ট ক্রপ করতে হবে, খরা এলে যাতে খরা সহ্য করতে পারে যে সমস্ত চাষ সেইগুলো করতে হবে। তো এইগুলোকেই বলা হচ্ছে অ্যাডাপ্টেশন। তাহলে অ্যাডাপ্টেশনে কোনটি হবে, যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাকেই হবে অ্যাডাপ্টেশন। নেক্সট রয়েছে জিরো, নেট জিরো। নেট জিরো মানে কি, এমিশন একেবারে শূন্য হয়ে যাওয়া নয়। নেট জিরো মানে কিন্তু যে কার্বন এমিশন হচ্ছে বা গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে সেটা একেবারে শূন্য হয়ে যাওয়া নয়, যতটা পরিমাণে এমিশন হচ্ছে ততটা পরিমাণে রিমুভ হচ্ছে, অর্থাৎ ইকুয়াল টু জিরো হচ্ছে, এইটাকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের যদি 10 টন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাহলে 10 টন কার্বন ডাই অক্সাইডকে বায়ুমণ্ডল থেকে অপসারণ করার, তাকেই বলা হচ্ছে নেট জিরো। ঠিক আছে, কেন, কারণ 10 - 10 = 0, তো এটাকেই বলা হচ্ছে নেট জিরো। তাহলে নেট জিরো এখানে কি হবে, কার্বন নিরপেক্ষতা অর্জন, ঠিক আছে, তাহলে নেট সি এর অপশন কি হয়ে যাবে, 2 নম্বর হয়ে যাবে। রেজিলেন্সে কি হবে, তাহলে রেজিলেন্সে বাকিটা হবে, রেজিলেন্সে কি হবে, যে ক্ষতি থেকে পুনরুদ্ধারের ক্ষমতা, তাই না, কোনো ক্লাইমেট স্টকের ক্ষতি সামলে পুনরুদ্ধার করার ক্ষমতাকেই বোঝানো হচ্ছে রেজিলেন্স। যেমন যদি আমরা বলি একটি বড় শহরে বন্যা হলো, যদি শহরটি দ্রুত সেই বন্যা যে ক্ষয়ক্ষতি হলো সেখান থেকে পুনরুদ্ধার করতে পারে, আবার খুব তাড়াতাড়ি করে ইনফ্রাস্ট্রাকচারকে রিপেয়ার করতে পারে, মানুষের জীবনযাত্রাকে তাড়াতাড়ি করে স্বাভাবিক করতে পারে, তাহলেই আমরা শহরটিকে কি বলবো, ক্লাইমেট রেজিলেন্স বলবো। বোঝা গেল? তাহলে এখানে সঠিক আনসার কোনটি হবে আমরা দেখি। তো মিটিগেশনে কি রয়েছে, মিটিগেশনে অপশন এ হয়ে যাবে 3, তাহলে এখানে এ রয়েছে 3, বি হয়ে যাবে কি 1, এবং সি হয়ে যাচ্ছে 2, এবং ডি, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। ক্লিয়ার? আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি, যে নিচের কোন সিরিজ, আবার একটি সিরিজ রয়েছে যেখানে কি বলছে, সিরিজটি কার্বন রিজার্ভারের বৃহৎ থেকে ক্ষুদ্র সঠিক ক্রম, তাহলে কার্বন রিজার্ভারের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এই টাইপের একটা প্রশ্ন আমরা করেওছিলাম, ঠিক আছে, তো অন্য ধরনের করেছিলাম, কিন্তু এই কার্বন রিজার্ভার জিনিসটা কি সেটা সেখানে আমরা আলোচনা করে ফেলেছি, এখানে আমরা ডিরেক্ট প্রশ্নে চলে আসব, ঠিক আছে। তো এখানে পৃথিবীর সব থেকে বৃহৎ কার্বন রিজার্ভার কোনটি বলেছিলাম, জিওলজিক্যাল কার্বন রিজার্ভার, রক অ্যান্ড সেডিমেন্ট বলেছিলাম, রক অ্যান্ড সেডিমেন্টস হবে সব থেকে বড় কার্বন স্টোর বা কার্বন রিজার্ভার, ঠিক আছে। তো অপশনে কিন্তু কোথাও রক অ্যান্ড সেডিমেন্টস নেই, আমরা এখানে অপশনে রক অ্যান্ড সেডিমেন্টস নেই। তো এই অপশনস গুলোর মধ্যে কি কি অপশন রয়েছে, রয়েছে ওশান, রয়েছে সয়েল, অ্যাটমসফিয়ার, ফরেস্ট রয়েছে। তার মধ্যে কিন্তু ওশান, যদি বলি ওশান, ওশান হচ্ছে সব থেকে বড় কার্বন রিজার্ভার, ওশান হচ্ছে সব থেকে বড় কার্বন রিজার্ভার, কারণ সমুদ্র অনেক বড়, বায়ুমণ্ডল থেকে ম্যাক্সিমাম CO2 এই সমুদ্র শোষণ করে ফেলে, ঠিক আছে, এবং শোষণ করার ফলে প্রচুর পরিমাণে কার্বনকে সঞ্চয় করে রাখে বা কার্বনকে ধরে রাখে। তারপরে হবে সয়েল, মাটি, ঠিক আছে, সয়েল কিন্তু অনেকটা পরিমাণে কার্বনকে শোষণ করে। গাছের মধ্যে, মাটির মধ্যে কি থাকে, গাছ থাকে, গাছ বায়ুমণ্ডল থেকে কার্বনকে শোষণ করে নেয়, শোষণ করে নিজের কাণ্ড শিকড় মধ্যে সঞ্চয় করে রাখে, সেই থেকে মাটিতেও কিন্তু কার্বন সংরক্ষণ করে রাখা হয়, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর অ্যাটমসফিয়ার হবে। কেন, মূলত আমরা কি জানি যে কার্বন ডাই অক্সাইড বলুন বা মিথেন বলুন ইত্যাদি গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে কার্বন থাকে, তো কার্বন বায়ুমণ্ডলও কিন্তু কার্বনকে ধরে রাখে। এবং 4 নম্বর হবে ফরেস্ট বায়োমাস। ফরেস্ট বায়োমাস মানে কি, গাছের পাতা, গাছের কাণ্ড, গাছের শিকড়, ঠিক আছে, ইত্যাদিতে কিন্তু কার্বন থাকে।
ঠিক আছে, তো এখানকার অপশন অনুযায়ী কিন্তু অপশন এই হয়ে যাবে সঠিক আনসার। সব থেকে বেশি পরিমাণে কার্বন রিজার্ভ থাকে ওশানে, তারপর মাটিতে, তারপর অ্যাটমসফিয়ারে, তারপর হচ্ছে ফরেস্ট বায়োমাস হিসেবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এখানেও একটি ম্যাচিং বলছে ইকোসিস্টেমের সাথে কার্বন ক্যাটাগরি কোনটি, কোন ইকোসিস্টেম এবং সেই ইকোসিস্টেমে কার্বন ক্যাটাগরি কোনটি রয়েছে। ঠিক আছে, তো প্রথমে রয়েছে কি ম্যানগ্রোভ। ঠিক আছে, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ কি ধরনের কার্বন ক্যাটাগরি আমরা কিন্তু এর আগে জানি। ম্যানগ্রোভ হচ্ছে ব্লু কার্বন। সিগ্রাস, সিগ্রাসও কিন্তু ব্লু কার্বন। ঠিক আছে, এবং সল্ট মার্সও কিন্তু ব্লু কার্বন। আর ট্রপিক্যাল ফরেস্টই একমাত্র টেরেস্টেরিয়াল কার্বন হবে। তাহলে ব্লু কার্বন কি, কোস্টাল, আমরা ব্লু কার্বন বলতে জেনে এসেছি যে কোস্টাল এরিয়াতে বা ম্যারাইনার অর্থাৎ সমুদ্রে, সমুদ্রের বাস্তুতন্ত্রে যে ধরনের কার্বন যদি যেখানে সঞ্চয় করে রাখা হয় অর্থাৎ ক্যাপচার বা স্টোরেজ করে রাখা হয় তখন তাকে ব্লু কার্বন বলা হয়। ঠিক আছে, কোস্টাল এবং ম্যারাইন এরিয়াতে। আর ট্রপিক্যাল ফরেস্ট টেরেস্টেরিয়াল ইকোসিস্টেম কি, যে ট্রপিক্যাল ফরেস্টে ট্রপিক্যাল ফরেস্টই কয় ট্রপিক্যাল সরি টেরেস্টেরিয়াল কার্বনে কি হয় ট্রপিক্যাল ফরেস্টে হয়ে থাকে, এবং এই ট্রপিক্যাল ফরেস্টে কি থাকে, গাছ থাকে এবং গাছ কার্বনকে তার দেহের মধ্যে কাণ্ড, পাতা, শেকড়ের মধ্যে কিন্তু সঞ্চয় করে রাখে। সেই জন্য ট্রপিক্যাল ফরেস্ট কি হবে, টেরেস্টেরিয়াল কার্বন হবে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক আনসার কি হয়ে যাবে, একেরটা 2, বি এরটা 3, সি এরটা 1, ডি এরটা 4। সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। নেক্সট প্রশ্ন 197, নিচের কোনটি বা নিচের কোন সিরিজটি অ্যাটমসফেরিক লাইফ টাইম কম থেকে বেশি অনুযায়ী সাজাও। ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে হবে যে সব থেকে বেশি পরিমাণে কোনটি থাকে। ঠিক আছে, তাহলে এখানে অপশনে কি কি রয়েছে, রয়েছে মিথেন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে এবং এসএফ রয়েছে। ঠিক আছে, তো আমরা জানি যে মিথেনের লাইফ টাইম তুলনামূলক ছোট। ঠিক আছে, মিথেনের লাইফ টাইম বাকি যে গ্রিন হাউস গ্যাস রয়েছে তার মধ্যে তুলনামূলক ছোট। তাহলে প্রথমে মিথেন হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা এলিমিনেট করে দেব বি এবং ডি কে, তাহলে এ এবং সি এর মধ্যে হবে। ঠিক আছে, এবার নাইট্রাস অক্সাইড না কার্বন ডাই অক্সাইড কোনটি হবে। এবার নাইট্রাস অক্সাইড আমরা কি জানি যে নাইট্রাস অক্সাইড কিন্তু 1 শতাব্দীর বেশি পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, 1 শতাব্দীর বেশি পর্যন্ত থাকতে পারে। মজার বিষয় হলো হোয়াট অ্যাবাউট দ্য CO2, CO2র কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। CO2র একটি নির্দিষ্ট সময়সীমা নেই যে এত সময় 10 বছর, 5 বছর, 100 বছর পর্যন্ত তার অ্যাটমসফেরিক লাইফ টাইম, এরকম কিছু নেই। তো CO2র একটি বড় অংশ কি, যে আমরা জানি কার্বন সাইকেলের মধ্যে চলে যায়, কিন্তু একটি অংশ তো সাইকেলের মধ্য দিয়ে চলে যাচ্ছে, বাকি আরেকটি অংশ হাজার হাজার বছর বা তার বেশি সময় ধরে কিন্তু অ্যাটমসফিয়ারে থেকে যায়। তাই র্যাঙ্কিং হিসেবে এখানে নাইট্রাস অক্সাইডটাই আগে হবে, এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু নাইট্রাস অক্সাইডের থেকে বেশি পরিমাণে অ্যাটমসফেরিক লাইফ টাইম থাকে বা অ্যাটমসফিয়ারে থাকে। কিন্তু কিন্তু আমরা যে সালফার হেক্সাফ্লোরাইডটাকে জানি, এটাই জানি যে সব থেকে বেশি পরিমাণে অ্যাটমসফিয়ারে সালফার হেক্সাফ্লোরাইড থাকে, তাই তো সব থেকে বেশি পরিমাণে থাকে, যার গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালও সব থেকে বেশি। তো এখানে সবার শেষে তো সালফার হেক্সাফ্লোরাইডটাই হবে, তো তার আগে CO2 কে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড থাকলে আমরা এরকম ভাবে ভেবে চিন্তে আনসার করব, যেহেতু কার্বন ডাই অক্সাইডের কোনো এক্সাক্ট লাইফ টাইম নেই। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ম্যাচিং দিয়েছে যে ক্লাইমেট রিপোর্ট এবং প্রকাশকারী সংস্থা, কোন ক্লাইমেট রিপোর্ট কে প্রকাশ করে। ঠিক আছে, প্রথম ক্লাইমেট রিপোর্ট রয়েছে কি এমিশন গ্যাপ রিপোর্ট। এমিশন গ্যাপ রিপোর্ট, তো এমিশন গ্যাপ রিপোর্ট এই চারটির মধ্যে কোনটি হবে, IPCC, UNEP, আচ্ছা এটা WMO, এবং 4 নম্বর হচ্ছে UNEP।
তো এমিশন গ্যাপ রিপোর্ট প্রকাশ করে হচ্ছে কি ইউএনইপি, ঠিক আছে। তো এই এমিশন গ্যাপ রিপোর্ট কে প্রকাশ করে? ইউএনইপি প্রকাশ করে। এর ফুল ফর্ম কি জানাবেন, ঠিক আছে। তো ইউএনইপি কি করে, যে গ্রিন হাউস গ্যাস এমিশন, অর্থাৎ কোন গ্যাসগুলোর এমিশনের কথা বলা হয়েছে, গ্রিন হাউস গ্যাস এমিশন। তো এই এমিশন গুলো কোথায় দাঁড়িয়ে আছে এবং এদের এমিশন গুলো কোথায় থাকা উচিত, সেইগুলো নিয়েই কিন্তু একটি রিপোর্ট পেশ করে, ঠিক আছে। যেমন প্যারিস এগ্রিমেন্টে একটি টার্গেট ফিক্সড করা হয়েছে যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে, ঠিক এরকমই যে গ্রিন হাউস গ্যাস এমিশন কোথায় আছে, কতটা পরিমাণে হচ্ছে এবং সেই গ্রিন হাউস গ্যাস কতটা এমিশন হওয়া দরকার, সেইটা রিপোর্ট পেশ করে হচ্ছে ইউএনইপি এমিশন গ্যাপ রিপোর্ট হিসেবে। নেক্সট যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট রিপোর্ট। এবার অ্যাসেসমেন্ট রিপোর্টটি কে পাবলিশ করে? অ্যাসেসমেন্ট রিপোর্ট পাবলিশ করে আইপিসিসি, ঠিক আছে। আইপিসিসির ফুল ফর্ম কি আমি এখানে লিখে দিই, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ। তো এই আইপিসিসি কি করে? অ্যাসেসমেন্ট রিপোর্ট পাবলিশ করে, ঠিক আছে। এই অ্যাসেসমেন্ট রিপোর্টে কি বলা হয়? তো এই অ্যাসেসমেন্ট রিপোর্টে আইপিসিসি কি দেখায়? মূলত তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। কি কি? যে একটি হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তার বৈজ্ঞানিক ভিত্তি কি, কি হিসেবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই অ্যাসেসমেন্ট রিপোর্টে থাকে যে পৃথিবীর তাপমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে, সেই কারণটাকে আইডেন্টিফাই করা, গ্রিন হাউস গ্যাস এমিশনের বা গ্রিন হাউস গ্যাসের ভূমিকা কি, কতটা ওশান ওয়ার্ম হচ্ছে বা আদতে ওশান ওয়ার্মিং হচ্ছে কিনা, ঠিক আছে, বা হিমবাহ গলন হচ্ছে কিনা বা হিমবাহর কি অবস্থা, এর পরিবর্তন কি সেইটা দেখে, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কিনা, ঠিক আছে, এক্সট্রিম ওয়েদারের পরিবর্তন হচ্ছে কিনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সায়েন্টিফিক ওয়েতে বা বৈজ্ঞানিক ভিত্তি কি রয়েছে সেইটা কিন্তু আইপিসিসি এই অ্যাসেসমেন্ট রিপোর্টে ব্যাখ্যা করে। এর সাথে আর কি করে, যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর ফলে এর কি প্রভাব রয়েছে, এর কি ঝুঁকি রয়েছে, অর্থাৎ কৃষি এবং খাদ্য নিরাপত্তা, এখানে লিখি কৃষি ও খাদ্যের নিরাপত্তা, জল সম্পদ, স্বাস্থ্য, বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম, সমস্ত কিছু নিয়ে এর আলোচনা কিন্তু এই অ্যাসেসমেন্ট রিপোর্টে থাকে। এবং এর সাথে কিন্তু ক্লাইমেট চেঞ্জ কিভাবে কমানো যেতে পারে বা ক্লাইমেট চেঞ্জ কমানোর উপায়ও কিন্তু এই রিপোর্টে থাকে। যেমন কিভাবে ক্লাইমেট চেঞ্জকে কমানো যেতে পারে, আমরা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি, আমরা ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ফরেস্টে বিভিন্ন ধরনের কিছু নীতি আনতে পারি, কার্বন ক্যাপচার এবং স্টোরেজটাকে আনতে পারি, কার্বন ডাই অক্সাইড রিমুভ করতে পারি, অর্থাৎ অপসারণ পদ্ধতিগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি বা সেইগুলোর সম্মত কাজ করতে পারি, কিছু পলিসি আনতে পারি, ঠিক আছে, ক্লাইমেট রিলেটেড পলিসি আনতে পারি। তো এইগুলো কিন্তু অ্যাসেসমেন্ট রিপোর্টে থাকে। তাহলে এবার দেখব সি, স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট। স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেট কি করে? এই ডাব্লিউএমই কিন্তু প্রকাশ করে। ডাব্লিউএম এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, আর লিখলাম না। তো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন কি করে? প্রত্যেক বছর এই একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে কি থাকে? এই রিপোর্টে থাকে টেম্পারেচার, ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, ওশান হিট বা ওশানের অম্লতা, অ্যাসিডিফিকেশন, সমুদ্রের লেভেল অর্থাৎ সি লেভেল, হিমবাহ ইত্যাদির কিন্তু প্রতিনিয়তভাবে পর্যবেক্ষণ করা হয় এবং পর্যবেক্ষণের ফলে কি রিপোর্ট আসে সেইটা কিন্তু এই
স্টেট অফ দ্য গ্লোবাল ক্লাইমেটে পেশ করা হয়। কে পেশ করে, কে প্রকাশ করে? WMO প্রকাশ করে। তো অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট তাহলে কে করে? UNEP করে। অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট মূলত কি হিসেবে কাজ করে? যে ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্ল্যানিং বা তার মানে কতটা এই অ্যাডাপ্টেশনটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বিশ্বের কাছে কতটা এগোচ্ছে, কোথায় এই গ্যাপ রয়েছে। নেক্সট অপশনের কি রয়েছে? অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট, যেটি কে পেশ করে? UNEP প্রকাশ করে। ঠিক আছে, 2014 সাল থেকে প্রত্যেক বছর এই রিপোর্টটি পেশ করা হচ্ছে এবং অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টে কি রয়েছে? মূলত তিনটে বিষয় এখানেও আলোচনা করা হয়, যেখানে বলা হয় যে এই অ্যাডাপ্টেশন যে প্ল্যানিং, সে প্ল্যানিং কতটা হয়েছে, অর্থাৎ কোন কোন দেশ এই প্ল্যানিংটা তৈরি করছে বা ক্লাইমেট পলিসি তৈরি করেছে কিনা বা কিছু আইন এনেছে কিনা, তো এই সমস্ত জিনিসগুলোর পরিকল্পনা করছে কিনা এই রিপোর্টে থাকে। এছাড়া কি থাকে? অ্যাডাপ্টেশন ফাইন্যান্স দিকটাও থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণের টাকা রয়েছে কিনা, সেইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ঠিক আছে, বন্যা প্রতিরোধকারী ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিনা, আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি হয়েছে কিনা, কোস্টালের প্রোটেকশনের জন্য কিছু তৈরি হয়েছে কিনা, জলের ম্যানেজমেন্ট অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কিছু তৈরি হয়েছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন হয়। তো এই পর্যাপ্ত টাকা আছে কিনা এই অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টে তা উল্লেখ করা থাকে। ঠিক আছে, এবং এই 3 নম্বর কি? যে অ্যাডাপ্টেশন ইমপ্লিমেন্টেশন কতটা হচ্ছে, বাস্তবে কতটা হচ্ছে। শুধু প্ল্যান তৈরি করলেও তো হবে না, বাস্তবের ইমপ্লিমেন্টও করতে হবে। তো কতটা হচ্ছে, বা একটা ফ্ল্যাট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব, সেখানে কি হচ্ছে যে কতটা পরিমাণে এই জিনিসগুলো কাজ করছে, সেটাই কিন্তু দেখার বিষয়বস্তু। ঠিক আছে, তো এই তিনটে পর্যায়ে কতটা অগ্রগতি হচ্ছে, কতটা কি হচ্ছে, এই অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্টে সেটা পেশ করে থাকে। কে প্রকাশ করে থাকে? UNEP প্রকাশ করে থাকে। তাহলে চলুন আজকের, আচ্ছা তাহলে আনসার কি হবে সেটা দেখতে হবে। তাহলে এর আনসার কি হবে? এর আনসার হবে 2। ঠিক আছে, তাহলে এ হবে 2, সেখানে আমরা এ তে দেখছি 2, এ এবং সি তে রয়েছে, তার মানে বি এবং সি একেবারে হবে না। বি এর আনসার কি হবে? 1, তাহলে বি এর এখানে 4 রয়েছে, অর্থাৎ এটি হবে না, বি এর 1। 3 এর রয়েছে 3, সি এর রয়েছে 3, ডি এর 4, তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ। সঠিক আনসার অপশন এ। নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্নে রয়েছে কি, যে এখানে একটি সিরিজ রয়েছে যেখানে ক্লাইমেট অ্যাকশন ফ্রেমওয়ার্কের ক্রোনোলজিক্যাল সঠিক ক্রমটাকে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের প্রত্যেকটা জানতে হবে যে কোন সালে এটি গৃহীত হয়েছিল। ঠিক আছে, তো ইউএনএফসিসি গৃহীত হয়েছিল 1992 সালে। কিসের দ্বারা গৃহীত হয়েছিল? আর্থ সামিটের দ্বারা। আর্থ সামিটের দ্বারা। ঠিক আছে, কিয়োটো প্রোটোকল কবে গৃহীত হয়েছিল? কিয়োটো প্রোটোকল গৃহীত হয়েছিল 1997 সালে। ঠিক আছে, এবং প্যারিস এগ্রিমেন্ট কত সালে গৃহীত হয়েছিল? প্যারিস এগ্রিমেন্ট 2015 সালে গৃহীত হয়েছিল। এবং লাস্ট আমরা গ্লোবাল স্টকটেক, এটি কত সালে হয়েছিল? গ্লোবাল স্টকটেক 2023 সালে এটি হয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা এটা তো মিলেই গেল ক্রোনোলজিক্যাল ওয়াইজ, ইউএনএফসিসি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, স্টকটেক। ঠিকই আছে, 92, 97, 2015 এবং হচ্ছে 2023। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। ঠিক আছে, আচ্ছা মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? মন্ট্রিল প্রোটোকল 1987 সালে হয়েছিল। তাহলে এই অপশন বিও হবে না, এবং এটা 1987 সাল, কিয়োটো প্রোটোকল 1997 সাল, ইউএনএফসিসি 1992 সাল, তাহলে এটিও হবে না। ইউএনএফসিসি 1992 সাল, প্যারিস এগ্রিমেন্ট 2015 সাল, কিয়োটো প্রোটোকল 1997 সাল, তাহলে এটাও হচ্ছে না। তাহলে সঠিক আনসার একেবারে হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এবং আজকের লাস্ট নয় শুধু, গ্লোবাল ওয়ার্মিং থেকে লাস্ট প্রশ্ন।
কি ম্যাচিং রয়েছে এখানেও, ক্লাইমেট ইম্প্যাক্ট এবং তার প্রধান কারণ কি। এখানে রয়েছে কোরাল ব্লিচিং, কোরাল ব্লিচিং এর প্রধান কারণ কি। কোরাল ব্লিচ, আর এখানে চারটি লিস্টে চারটি রয়েছে, একটা হচ্ছে সি সারফেস টেম্পারেচার রাইজ। তো কোরাল ব্লিচিং এর সাথে সবসময় সমুদ্রের জলের এই যে সি সারফেস টেম্পারেচার রাইজ, এটি হয়ে যাবে সঠিক। কেন হয়ে যাবে? কারণ অতিরিক্ত মাত্রায় যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে কোরাল কোরাল যে খাদ্যটি খায় অর্থাৎ জুজঅ্যান্থিল নামক শৈবালটি খায় সেটি মারা যাবে, এবং সেটি যদি মারা যায় তাহলে কোরাল কি খাবে? কোরাল খেতে না পেয়ে কোরালও মারা যাবে, এবং কোরাল কি হয়ে যাবে? সাদা বা ধূসর বর্ণের হয়ে যাবে, এবং সেটি ধীরে ধীরে মারা যাবে, যাকে আমরা কোরাল ব্লিচিং বলে থাকি। তাহলে এখানে হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। তবে বলে রাখি, কোরাল ব্লিচিং এর একমাত্র কারণ শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি নয়, টেম্পারেচার নয়, পলিউশন যদি হয় তাও কিন্তু মারা যেতে পারে, বা বিভিন্ন ধরনের যদি এক্সট্রিম কোনো ঘটনা তৈরি হয় বা জলের মধ্যে কিছু স্ট্রেস তৈরি হয় তাহলেও কিন্তু কোরাল ব্লিচিং এর মতো ঘটনা ঘটতে পারে। নেক্সট হচ্ছে ওশান অ্যাসিডিফিকেশন। ওশান অ্যাসিডিফিকেশন কিসের জন্য হবে? তো এখানে CO2 ডিসলিউশনের জন্যই ওশান অ্যাসিডিফিকেশন হতে পারে, কারণ এটিও একটি কেমিক্যাল কনসেপ্ট, তাই তো। বায়ুমণ্ডল কি হচ্ছে? বায়ুমণ্ডলের CO2 সহজে সমুদ্রের জলে প্রবেশ করছে, অর্থাৎ CO2 এবং জল কি H2O দিয়ে তৈরি হচ্ছে কি H2CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এবং এই কার্বনিক অ্যাসিড তৈরি হওয়ার ফলে সমুদ্রের যে রাসায়নিক সেটা পরিবর্তন হচ্ছে, এবং পিএইচ লেভেল ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং এই পিএইচ লেভেল কমে যাওয়াটাকেই বলা হচ্ছে ওশান অ্যাসিডিফিকেশন। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে গ্লেশিয়ার রিট্রেট। ঠিক আছে, গ্লেশিয়ার রিট্রিট গ্লোবাল টেম্পারেচার রাইসের সাথেই সম্পর্কিত। গ্লোবাল ওয়ার্মিং হবে, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে হিমবাহ বা গ্লেশিয়ার তত পরিমাণে কি গলতে থাকবে। ঠিক আছে, গলতে থাকবে। তো এটাই হবে সঠিক আনসার। নেক্সট রয়েছে কি, নেক্সট রয়েছে হচ্ছে সি লেভেল রাইজ। সি লেভেল রাইজ থার্মাল এক্সপ্যানশনই হবে। ঠিক আছে, তো কিভাবে হবে? খুব সহজ যদি বলি, জল গরম করলে কি হয়? জল বেশি পরিমাণে এক্সপ্যান্ড হয়ে যায়, তাই তো। ঠিক সেরকমই ভাবে যদি ওশান ওয়ার্মিং হয় বা সমুদ্রের জল গরম হয়ে যায় তাহলে কি হবে? সমুদ্রের জলের এক্সপ্যানশনটা বৃদ্ধি পাবে এবং সি লেভেলটাও রাইজ হবে। ঠিক আছে, তো এটা তো একটা ঘটনা। এর সাথে কি হয়? উষ্ণতা বাড়লে বরফ গলতে থাকে, এবং বরফ গললে জল সে সমুদ্রে এসে মেশে, যার ফলে জলের উচ্চতাও কিন্তু বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটি হয়ে যাবে? এর 1, বি এর 2, সি এর 3, ডি এর 4, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। সো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই। গ্লোবাল ওয়ার্মিং থেকে এটি হচ্ছে লাস্ট পার্ট, এরপর আর কোনো পার্ট আসবে না। আমরা নেক্সট কোনো টপিকে আমরা পরের দিন থেকে ক্লাস করব আবার। সো দেখতে থাকুন, পড়তে থাকুন।